নমস্কার সকলকে। গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকে শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাটির ভেপু গল্পের চতুর্থ পর্ব। এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল। বলিল, বাড়ি থেকে কিছু খেতে পায় না, তবুও বাইরে বেরোলে দুধটা ঘিটা পাবে, ওর শরীরটা সারবে এখন। অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই। এ গায়েরই বকুলতলা, গোসাইবাগান, চালতেতলা, নদীর ধার, বড়জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক, এই পর্যন্ত তাহার দৌড়। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে বৈকালে দিদির সঙ্গে গিয়া নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত। আর সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। কয়েকদিন হইতেই উৎসাহে তার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। তাহাদের গ্রামের পথটি বাঁকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল, বাবা, যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? তাহার বাবা বলিল, সামনেই পড়বে এখন, চলো না, আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন। সেবার তাহাদের রাঙিগাইয়ের বাছুর হারাইয়াছিল। নানা জায়গায় 2-3 দিন ধরে খুঁজিয়াও কোথাও পাওয়া যায় নাই। সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল। তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহু দূর ঝাপসা মাঠের দিকে এক দৃষ্টে চাহিয়া কি দেখিতেছিল, হঠাৎ সে বলিয়া উঠিল, এক কাজ করবি অপু, চল যাই, আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি? অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল, রেলের রাস্তা? সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? তাহার দিদি বলিল, বেশি দূর বুঝি? কে বলেছে তোকে? ওই তো পাকা রাস্তার ওপারে তো। অপু বলিল, কাছে হলে তো দেখা যাবে, পাকা রাস্তা থেকে দেখা যায় যদি, চল গিয়ে দেখি। দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চারিদিকে চাহিয়া দেখিল। তাহার দিদি বলিল, বড্ড অনেক দূর, বোধহয় যাওয়া যাবে না, কিছু তো দেখাও যায় না, অত দূর গেলে আবার আসবো কি করে? তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল। লোভও হইতেছিল, ভয়ও হইতেছিল। হঠাৎ তাহার দিদি মরিয়া হয়ে বলিয়া উঠিল, চল যাই, গিয়ে দেখে আসি অপু, কত দূর আর হবে, দুপুরের আগে ফিরে আসবো এখন, হয়তো রেলের গাড়ি দেখা যাবে এখন। মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। প্রথমে তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল, কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা। পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোনের মাঠ বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল। দৌড় দৌড় দৌড়। পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়। খানিক দূরে গিয়ে একটা বড় জলা পড়িল একেবারে সামনে, হোগলা আর শোলা গাছে ভরা। এইখানে আসিয়া তাহারা পথ হারাইয়া ফেলিল। কোনো গ্রামও চোখে পড়ে না, সামনে ও দুপাশে কেবল ধান ক্ষেত, জলা আর পেটঝোপ। ঘন বেদবনের ভেতর দিয়ে যাওয়া যায় না, পাকে পা পুতিয়া যায়। শেষে রৌদ্র এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম ঝরিতে লাগিল। দিদির পরনের কাপড় কাঁটায় নানা স্থানে ছিঁড়িয়া গেল। তাহার নিজের পায়ের তলা হইতে 2-3 বার কাঁটা টানিয়া বাহির করিতে হইল। শেষে রেল রাস্তা দূরের কথা, বাড়ি ফেরাই মুশকিল হইয়া উঠিল। অনেক দূরে আসিয়া পড়িয়াছে, পাকা রাস্তাও আর দেখা যায় না। জলা ভাঙিয়া ধান ক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসিয়া উঠিল, তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলিয়া তবে নিজের ও তাহার পিঠ বাঁচাইল।
সেই রেলের রাস্তা আজ এমনি সহজভাবে সামনে পড়িবে, সেজন্য ছুটিতে হইবে না, পথ হারাইতে হইবে না, বকুনি খাইতে হইবে না। কিছু দূরে গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল, নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা উঁচু মতো রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনে বাঁয়ে বহু দূর গিয়াছে। রাঙা রাঙা খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া, সাদা সাদা লোহার খুঁটির উপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা। যত দূর দেখা যায় ওই সাদা খুঁটি, ওই দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে। তাহার বাবা বলিল, ওই দেখো খোকা, রেলের রাস্তা। অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল। পরে সে রেলপথের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। দুইটা লোহা বরাবর পাতা কেন? উহার উপর দিয়া কি রেলগাড়ি যায়? কেন মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়ে যায় কেন? পিছলাইয়া পুড়িয়া যায় না কেন? ওগুলোকে তার বলে? তারের মধ্যে শো শো কিসের শব্দ? তারে খবর চাইতেছে? কাহারা খবর দিতেছে? কি করিয়া খবর দেয়? ওদিকে কি স্টেশন, এদিকে কি স্টেশন? কিছুক্ষণ এইভাবে ক্রমাগত প্রশ্ন চলিল। শেষে অপু বলিল, বাবা, রেলগাড়ি কখন আসবে? আমি রেলগাড়ি দেখব বাবা। রেলগাড়ি এখন কি করে দেখবে? সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে, এখনো 4-5 ঘন্টা দেরি। তা হোক বাবা, আমি দেখে যাব, আমি কখনো দেখিনি ও বাবা। ওরকম করো না, ওই জন্য তো তোমায় কোথাও আনতে চাইনে। এখন কি করে দেখবে? সেই দুপুর অবধি বসে থাকতে হবে তো, তাহলে এই ঠাই রোদ্দুরে। চলো, আসবার দিন দেখাবো। অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল। সন্ধ্যার পর তাহারা গন্তব্যস্থানে পৌঁছিল। শিষ্যের নাম লক্ষণ মহাজন, বেশ বড় চাষি ও অবস্থাপন্ন গৃহস্থ। সে বাহিরের বড় আটচালা ঘরে মহাসমাদরে তাহাদের থাকিবার স্থান করিয়া দিল। লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুর ঘাটে আসিয়াছিল। জলে নামিতে গিয়া পুকুরের পাড়ে নজর পড়াতে সে দেখিল, পুকুরের পাড়ের বাগানে একটি অচেনা ছেলে একখানি কঞ্চি হাতে কলা বাগানের একবার এদিক একবার ওদিক পায়চারি করিতেছে ও পাগলের মতো আপন মনে কি বকিতেছে। সে ঘোড়া নামাইয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, তুমি কাদের বাড়ি এসেছ খোকা? অপুর যত জারিজুরি তাহার মায়ের কাছে, বাহিরে এসে বেজায় মুখচোরা। প্রথমটা অপুর মাথায় আসিল যে সে টানিয়া দৌড় দেয়। পরে সংকুচিত সুরে বলিল, ওই ওদের বাড়ি। বধূটি বলিল, বড় ঠাকুরদের বাড়ি? তুমি বড় ঠাকুরের গুরু মহাশয়ের ছেলে বুঝি? ও। বধূ সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল। তাহাদের বাড়ি পৃথক। লক্ষণ মহাজনের বাড়ি হইতে অতি সামান্য দূরে, কিন্তু মধ্যে পুকুরটা পড়ে। বধূর ব্যবহারে অপুর লাজুকতা কাটিয়া গেল। সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। ও, কত কি জিনিস! তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই। এরা খুব বড় লোক তো। কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিকা, পশমের পাখি, কাঁচের পুতুল, মাটির পুতুল, শোলার গাছ, আরো কত কি! দু একটা জিনিস সে ভয়ে ভয়ে হাতে নাড়িয়া চাড়িয়া দেখিল। এতক্ষণ ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখিয়া বধূটির মনে হইল যে এখনো এ ভারী ছেলে মানুষ। মুখের ভাব যেন 5 বছরের ছেলের মতো কচি। এমন সুন্দর অবধ চোখের ভাব সে আর কোনো ছেলের চোখে এ পর্যন্ত দেখে নাই।
এমন রং, এমন গড়ন, এমন সুন্দর মুখ, এমন তুলি দিয়ে আঁকা ডাগর ডাগর নিষ্পাপ চোখ। অচেনা ছেলেটির উপর বধূর বড় মমতা হইল। অপু বসিয়া নানা গল্প করিল, বিশেষ করিয়া কল্লকার রেলপথের কথাটি। খানিকটা পরে বধূ মোহনভোগ তৈয়ারি করিয়া তাহাকে খাইতে দিল। একটা বাটিতে অনেকখানি মোহনভোগ, এত ঘি দেওয়া যে আঙুলে ঘি মাখামাখি হইয়া যায়। অপু একটুখানি মুখে তুলিয়া খাইয়া অবাক হইয়া গেল। এমন অপূর্ব জিনিস আর কখনো সে খায় নাই তো। মোহনভোগে কিশমিশ দেওয়া কেন? কই, তাহার মায়ের তৈরি মোহনভোগে তো কিশমিশও থাকে না, ঘিও থাকে না। বাড়িতে সে মায়ের কাছে আবদার ধরে, মা, আজ আমাকে মোহনভোগ করে দিতে হবে। তাহার মা হাসি মুখে বলে, আচ্ছা, ও বেলা তোকে করে দেব। পরে সে শুধু সুজি কাঠখোলায় ভাজিয়া জলে সিদ্ধ করিয়া ও গুড় মিশাইয়া একটা পুলটিসের মতো দ্রব্য তৈয়ার করিয়া কাঁসার সরপুরিয়া থালাতে আদর করিয়া ছেলেকে খাইতে দেয়। অপু তাহাই খুশির সহিত এতদিন খাইয়া আসিয়াছে। মোহনভোগ যে এরূপ হয় তাহা সে জানিত না। আজ তাহার মনে হইল, এ মোহনভোগে আর মায়ের তৈয়ারি মোহনভোগে আকাশ পাতাল তফাৎ। সঙ্গে সঙ্গে মায়ের উপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল। হয়তো তাহার মা জানে না যে এইভাবে মোহনভোগ তৈয়ারি করিতে হয়। সে যেন আবছায়া ভাবে বুঝিল, তাহার মা গরিব, তাহারা গরিব, তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না। একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল। দুপুরবেলা সেই বাড়ির একটি মেয়ে আসিয়া অপুকে ডাকিয়া লইয়া গেল। ওদের রান্নাঘরের দাওয়ায় যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া জল ছিটাইয়া অপুকে খাবার জায়গা করিয়া দিল। যে মেয়েটি অপুকে ডাকিতে আসিয়াছিল, নাম তার অমলা। বেশ টকটকে ফর্সা রং, বড় বড় চোখ, বেশ মুখখানি, বয়স তার দিদির মতো। অমলার মা কাছে বসাইয়া তাহাকে খাওয়াইলেন, নিজের হাতের তৈয়ারি চন্দ্রপুলি পাতে দিলেন। খাওয়ার পর অমলা তাহাকে সঙ্গে করিয়া বাড়ি দিয়া গেল। সেদিন বৈকালে খেলিতে খেলিতে অপুর পায়ের আঙুল হঠাৎ বাগানের বেড়ার দুই পাশের ফাঁকে পড়িয়া আটকাইয়া গেল। টাটকা চেরা নতুন বাঁশের বেড়া, আঙুল কাটিয়া রক্তারক্তি হইল। অমলা ছুটিয়া আসিয়া পাখানা বাঁশের ফাঁক হইতে সাবধানে বাহির না করিলে গোটা আঙুলটাই হয়তো কাটা পড়িত। সে চলিতে পারিতেছিল না। অমলা তাহাকে কোলে করিয়া গোলার পাশ হইতে পাথরকুচির পাতা তুলিয়া বাটিয়া আঙুলে বাঁধিয়া দিল। পাছে বাবার কাছে বকুনি খাইতে হয়, এই ভয়ে অপু এ কথা কাহারও নিকট প্রকাশ করিল না। অপু অমলার সঙ্গে তাহাদের বাড়ি গেল। অমলা তাহাদের আলমারি খুলিয়া কাঁচের বড় মেম পুতুল, মোমের পাখি, শোলার গাছ আরো কত কি দেখাইল। কালীগঞ্জের স্নানযাত্রার মেলা থেকে সেসব নাকি কেনা। অপু জিজ্ঞাসা করিয়া জানিল। কত নতুন নতুন খেলার জিনিস, একটা রবারের বাঁদর, সেটা তুমি যেদিকে চাও তোমার দিকে চাহিয়া চোখ পিটপিট করিবে। একটা কিসের পুতুল, সেটার পেট টিপিলেই মৃগী রোগীর মতো হঠাৎ হাত পা ছুড়িয়া দুই হাতে খঞ্জনি বাজাইতে থাকে। সকলের চেয়ে আশ্চর্যের জিনিস হইতেছে একটা টিনের ঘোড়া। রানুদির কাকা তাহাদের বাড়ির দালানে ঘড়িতে যেমন দম দেয়, ওই রকম দম দিয়া ছাড়িয়া দিলে সেটা ঘর ঘর করিয়া মেজের উপর চলিতে থাকে, অনেক দূর যায়, ঠিক যেন একেবারে সত্যিকারের ঘোড়া। সেইটা দেখিয়া অপু অবাক হইয়া গেল। হাতে তুলিয়া বিস্ময়ের সহিত উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে অমলার দিকে চাহিয়া বলিল, এ কি রকম ঘোড়া? বেশ তো, এ কোথা থেকে কেনা? এর দাম কত? তাহার পর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌটা খুলিয়া দেখাইল। সেটার মধ্যে
রাঙা রঙের একখানা ছোট রাংতার মতো কি। অপু বলিল, ওটা কি রাংতা? অমলা হাসিয়া বলিল, রাংতা হবে কেন? সোনার পাত দেখনি? অপু সোনার পাত দেখে নাই। সোনার রং কি অত রাঙা? সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগিল। অমলার সহিত বাড়ি ফিরিতে ফিরিতে সে ভাবিল, আহা, দিদিটার এসব খেলনা কিছুই নাই, মরে কেবল শুকনো নাটা ফল আর রড়ার বিচি কুড়িয়ে, আর শুধু পরের পুতুল চুরি করে মার খায়। তাহার দিদির বয়সে অন্য কোনো মেয়ের খেলনার ঐশ্বর্য যে কত বেশি, তাহা সে এ পর্যন্ত কোনো দিন দেখে নাই। আজ তুলনা করিবার সুযোগ পাইয়া দিদির প্রতি গভীর করুণায় তাহার মনটা যেন গলিয়া গেল। তাহার পয়সা থাকিলে সে দিদিকে একটা কলের ঘোড়া কিনিয়া দিত, আর একটা রবারের বাঁদর। তুমি যেদিকে তাকাও তোমার দিকে চাহিয়া চোখ পিটপিট করিত। বধূর কাছে একজোড়া পুরনো তাস ছিল। ঠিক একজোড়া বলা চলে না, সেটা নানা জোড়া তাসের পরিত্যক্ত কাগজগুলি এক জায়গায় জড়ো করা আছে মাত্র। অপু সেগুলি লইয়া মধ্যে মধ্যে নাড়ে চাড়ে। রানুদির বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসের আড্ডা বসিত। সে বসিয়া বসিয়া খেলা দেখিত। টেক্কা, গোলাম, সাহেব, বিবি কাগজ ধরা লইয়া প্রায় মারামারি হয়। বেশ খেলা। সে তাস খেলিতে জানে না, তাহার মা দিদি কেহই জানে না। একদিন তাহার মা তাস খেলিতে যায়, তাহার মাকে লইয়া কেহ বসিতে চায় না। সকলে বলে ও কিচ্ছু খেলা জানে না। সে যদি একজোড়া তাস পায় তবে সে মা আর দিদি খেলে। সন্ধ্যার পরে বধূর ঘরে অপুর নিমন্ত্রণ ছিল। খাইতে বসিয়া খাবার জিনিসপত্র আয়োজনের ঘটা দেখিয়া সে অবাক হইয়া গেল। খুব ছোট্ট একখানা ফুল কাটা রেকাবিতে আলাদা করিয়া নুন লেবু কেন? নুন লেবু তো মা পাতেই দেয়। প্রত্যেক তরকারির জন্য আবার আলাদা আলাদা বাটি। উফ, তরকারি বা কত! অত বড় গলদা চিংড়ির মাথাটা কি তাহার একার জন্য? লুচি, লুচি! তাহার ও তাহার দিদির স্বপ্ন কামনার পারে এক রূপকথার দেশের নীল বেলা আবছায়া দেখা যায়। দিন দুই পর হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল। এই তো মোটে কয়দিন। এরই মধ্যে সর্বজয়া ছেলেকে না দেখিয়া আর থাকিতে পারিতেছিল না। দুর্গার খেলা কয়দিন ভালো রকম জমে নাই। অপুর বিদেশ যাত্রার দিন কতক আগে দেশি কুমড়োর শুকনো খোলার নৌকা লইয়া ঝগড়া হওয়াতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হইয়া গিয়াছিল। এখন আরো অনেক কুমড়োর খোলা জমিয়াছে। দুর্গা কিন্তু আর সেগুলি জলে ভাসাইতে যায় না। কেন মিছিমিছি ঝগড়া করে তার কান মলে দিলাম। আসুক সে ফিরে, আর কখনো তার সঙ্গে ঝগড়া করব না। সব খেলা সেই নিয়ে নিক। বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী সর্বত্র বলিয়া বেড়াইতে লাগিল। কত আশ্চর্য জিনিস সে দেখিয়াছে এই কয়দিনে। রেলের রাস্তা, সেখান দিয়া সত্যিকার রেলগাড়ি যায়। মাটির আতা, পেঁপে, শশা অবিকল যেন সত্যিকার ফল। সেই পুতুলটা যেটার পেট টিপিলে মৃগী রোগীর মতো হাত পা ছুঁড়িয়া হঠাৎ খঞ্জনি বাজাইতে শুরু করে। তারপর অমলাদি, কত দূর যে সে গিয়েছিল, কত পদ্ম ফুলে ভরা বিল, কত অচেনা নতুন গা পার হইয়া, কত মাঠের উপরকার নির্জন পথ বাহিয়া, সেই যে কোন গায়ে পথের ধারে কামার দোকানে বাবা তাহাকে জল খাওয়াইতে লইয়া গেলে, তাহারা তাহাকে কত কিছু খাইতে দিলে, তাহারা তাহাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া গিয়া যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া বসাইয়া দুধ চিড়ে খাইতে দিয়েছিল। কোনটা ফেলিয়া সে কোনটার গল্প করে। রেল রাস্তার গল্প শুনিয়া তাহার দিদি মুগ্ধ হইয়া যায়। বারবার জিজ্ঞাসা করে, কত বড় নোয়াগুলো দেখলি অপু? তার টাঙানো বুঝি? খুব লম্বা। রেলগাড়ি দেখতে পেলি? না, রেলগাড়ি অপু দেখে নাই।
ওইটাই কেবল বাদ পড়িয়াছে। সে শুধু বাবার দোষে। মোটে ঘণ্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকিলেই রেলগাড়ি দেখা যাইত, কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই। বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্কভাবে সদর দরজা দিয়া ঢুকিয়া উঠানে পা দিতেই কি যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাইল, ও সঙ্গে সঙ্গে কি একটা পটাং করিয়া ছিঁড়িয়া যাইবার শব্দ হইল, ও দুদিক হইতে দুটো কাঠির মতো কি উঠানে ঢিলা হইয়া পড়িয়া গেল। সমস্ত কার্যটি চক্ষের নিমেষে হইয়া গেল, কিছু ভালো করিয়া দেখিবার কি বুঝিবার পূর্বেই। অল্পক্ষণ পরে অপু বাড়ি আসিল। দরজা পার হইয়া উঠোনে পা দিতেই থমকিয়া দাঁড়াইয়া গেল। নিজের চক্ষুকে সে বিশ্বাস করিতে পারিল না। হে কি বারে, আমার টেলিগ্রাফের তার ছিঁড়ল কে? পরে একটু সামলাইয়া লইয়া চাহিয়া দেখিল উঠানের মাটিতে ভিজা পায়ের দাগ এখনো মিলায় নাই। তাহার মনের ভিতর হইতে ডাকিয়া বলিল, মা ছাড়া আর কেউ নয়, কখনো আর কেউ নয়, ঠিক মা। বাড়ি ঢুকিয়া সে দেখিল মা বসিয়া বসিয়া বেশ নিশ্চিন্ত মনে কাঁঠাল বিচি ধুইতেছেন। সে হঠাৎ করিয়া দাঁড়াইয়া পড়িল এবং যাত্রাদলের অভিমন্যুর ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়া বাঁশির সপ্তমীর মতো রিন রিনের মিষ্ট সুরে কহিল, আচ্ছা মা, আমি কষ্ট করে ছোটাগুলো বুঝি বন বাগান ঘেঁটে নিয়ে আসিনি? সর্বজয়া পিছনে চাহিয়া বিস্মিতভাবে বলিল, কি নিয়ে এসেছিস? কি হয়েছে? আমার বুঝি কষ্ট হয় না? কাঁটায় আমার হাত পা ছুঁড়ে যায়নি বুঝি? কি বলে পাগলের মতো? হয়েছে কি? কি হয়েছে? আমি এত কষ্ট করে টেলিগ্রাফের তার মারলাম আর ছিঁড়ে দেওয়া হয়েছে, তাই না? তুমি যত উদ্ভুটটি কাণ্ড ছাড়া তো একদণ্ড থাকো না বাপু। দেখেছি কি পথের মাঝখানে কি টাঙানো রয়েছে, টেলিগ্রাফ না ফেলিগ্রাফ? আসছি তাড়াতাড়ি ছিঁড়ে গেল, তা এখন কি করব বলো? পরে সে পুনরায় নিজ কাজে মন দিল। উহ, কি ভীষণ হৃদয়হীনতা! আগে আগে সে ভাবিত বটে যে তাহার মা তাহাকে ভালোবাসে, অবশ্য যদিও তাহার ভ্রান্ত ধারণা অনেকদিন ঘুচিয়া গিয়াছে, তবুও মাকে এতটা নিষ্ঠুর পাষাণী রূপে কখনো কল্পনা করে নাই। কাল সারাদিন কোথায় নীলমণি জ্যাঠার ভিটা, কোথায় পালিতের বড় আমবাগান, কোথায় প্রসন্ন গুরু মহাশয়ের বাঁশবন, ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ঘুরিয়া বহু কষ্টে উঁচু ডাল হইতে দোলানো গুলঞ্চলতা কত কষ্টে করিয়া সে জোগাড় করিয়া আনিল। এখনই রেল রেল খেলা হইবে, সব ঠিকঠাক, আর কি না। হঠাৎ সে মাকে একটা খুব কড়া, খুব রূঢ়, খুব একটা প্রাণবিধান কথা বলিতে চাইল এবং খানিকটা দাঁড়াইয়া বোধ হয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়ে তীব্র নিখাদে বলিল, আমি আজ ভাত খাবো না, যাও, কখনো খাবো না। তাহার মা বলিল, না খাবি না খাবি, যা, ভাত খেয়ে একেবারে রাজা করে দেবেন কি না? এদিকে তো রান্না নামাতে তর্স হয় না। না খাবি, যা, দেখব খিদে পেলে কে খেতে দেয়। ব্যাস, চক্ষের পলকে সব আছে, আমি আছি, তুমি আছো, সেই তাহার মা কাঁঠাল বিচি ধুইতেছে, কিন্তু অপু কোথায়? সে যেন কর্পূরের মতো উবিয়া গেল। কেবল ঠিক সময় দুর্গা বাড়িতে ঢুকিতে দরজার কাছে তাহাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইয়া যাইতে দেখিয়া বিস্মিত সুরে ডাকিয়া বলিল, ও অপু, কোথায় যাচ্ছিস অমন করে? কি হয়েছে? ও অপু, শোন। তাহার মা বলিল, জানি নে আমি, যত সব অনাচ্ছিষ্টি কাণ্ড বাপু তোমাদের। হাড় মাস কালি হয়ে গেল, কি এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছে, আসছি ছিঁড়ে গেল, তা এখন কি হবে? আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি? তাই ছেলের রাগ, আমি ভাত খাবো না। না খাস যা, ভাত খেয়ে সব একেবারে সঙ্গে ঘন্টা দেবে কিনা তোমরা? মাতা পুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ করিতে হয়।
সে অনেক ডাকাডাকির পরে বেলা 2টার সময় ভাইকে খুঁজিয়া বাহির করিল। সে শুষ্ক মুখে উদাস নয়নে ওপাড়ার পথে রায়দের বাগানে পড়ন্ত আম গাছের গুঁড়ির ওপরে বসিয়াছিল। বৈকালে যদি কেহ অপুদের বাড়ি আসিয়া তাহাকে দেখিত, তবে সে কখনোই মনে করিতে পারিত না যে এ সেই অপু যে আজ সকালে মায়ের ওপর অভিমান করিয়া দেশত্যাগী হইয়াছিল। উঠানের এ প্রান্ত থেকে ও প্রান্ত আবার তার টাঙানো হইয়া গিয়াছে। অপু বিস্ময়ের সহিত চাহিয়া দেখিতেছিল, কিছুই বাকি নাই, ঠিক যেন একেবারে সত্যিকার রেলের রাস্তার তার। সে সতুদের বাড়ি গিয়া বলিল, সতুদা, আমি টেলিগ্রাফের তার টাঙিয়ে রেখেছি আমাদের বাড়ির উঠোনে, চলো রেল রেল খেলা করি, আসবে? তার কে টাঙিয়ে দিল রে? আমি নিজে টাঙালাম গো, দিদি ছোটা এনে দিয়েছিল। সতু বলিল, তুই খেলগে যা, আমি এখন যেতে পারবো না। অপু মনে মনে বুঝিল, বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলার জোগাড় করা তাহার কর্ম নয়, কে তাহার কথা শুনিবে। তবু আর একবার সে সতুর কাছে গেল। নিরাশ মুখে রোয়াকের কোণটা ধরিয়া নিরুৎসাহভাবে বলিল, চলো না সতুদা, যাবে? তুমি, আমি আর দিদি খেলবো এখন। পরে সে প্রলোভনজনকভাবে বলিল, আমি টিকিটের জন্য এতগুলো বাতাবি নেবুর পাতা তুলে এনে রেখেছি। সে হাত ফাঁক করিয়া পরিমাণ দেখাইল। যাবে? সতু আসিতে চাহিল না। অপু বাহিরে বড় মুখচোরা। সে আর কিছু না বলিয়া বাড়ি ফিরিয়া গেল। দুঃখে তাহার চোখে প্রায় জল আসিয়াছিল। এত করিয়া বলিয়াও সতুদার মন ভিজিল না। পরদিন সকালে সেও তাহার দিদি দুজনে মিলিয়া ইট দিয়া একটা বড় দোকানঘর বাঁধিয়া জিনিসপত্রের জোগাড়ে বাহির হইল। দুর্গা বনে জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধান বেশি রাখে। দুজনে মিলিয়া নোনাপাতার পান, মেটে আলুর ফলের আলু, রাধালতা ফুলের মাছ, তেলাকুচার পটল, চিটচিলের বরবটি, মাটির ঢেলার সৈন্ধব লবণ আরও কত কি সংগ্রহ করিয়া আনিল। আনিয়া দোকান সাজাইতে বড় বেলা করিয়া ফেলিল। অপু বলল, চিনি কিসের করবি রে দিদি? দুর্গা বলিল, বাঁশতলার পথে সেই ঢিবিটায় ভালো বালি আছে, মা চাল ভাজা ভাজবার জন্য আনে, সেই বালি চল আনি গে, সাদা চকচক করছে, ঠিক একেবারে চিনি। বাঁশবনে চিনি খুঁজিতে খুঁজিতে তাহারা পথের ধারের বনের মধ্যে ঢুকিল। খুব উঁচু একটা বন চটকা গাছের আগডালে একটা বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় সুগোল কি ফল তুলিতেছে। অপু আর দুর্গা দুজনেই দেখিয়া অবাক হইয়া গেল। অনেক চেষ্টায় গোটা কয়েক ফল নিচের দিকের লতার খানিকটা অংশ ছিঁড়িয়া তলায় পড়িতেই মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেগুলোকে মাটি হইতে তুলিয়া লইল। পাকা ফল মোটে 3টি। প্রধানত বিপণী সজ্জার উদ্দেশ্যেই তাহা দোকানে এইরূপভাবে রক্ষিত হল যে খরিদ্দার আসিলে প্রথমেই যেন তাহার নজরে পড়ে। পুরো দমে বেচাকেনা আরম্ভ হইয়া গেল। দুর্গা নিজেই পান কিনিয়া দোকানের প্রায় পান ফুরাইয়া ফেলিল। খেলা খানিকটা অগ্রসর হইয়াছে এমন সময় দরজা দিয়া সতুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনিতে দৌড়াইয়া গেল। ও সতুদা, দেখো না কিরকম দোকান হয়েছে, কেমন ফল দেখো, আমি আর দিদি পেড়ে আনলাম। কি ফল বলো দেখি, জানো? সতু বলিল, ও তো মাকাল ফল, আমাদের বাগানে কত ছিল। সতু আসাতে অপু যেন কৃতার্থ হইয়া গেল। সতুদা তাহাদের বাড়িতে বড় একটা আসতে চায় না। তাছাড়া সতুদা বড় ছেলেদের দলের চাই। সে আসাতে খেলায় ছেলে মানুষটুকু যেন কতকটা ঘুচিয়া গেল। অনেকক্ষণ পুরা মরশুমে খেলা চলিবার পরে দুর্গা বলিল, ভাই, আমাকে 2 মণ চাল দাও, খুব সরু, কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা, অনেক লোক খাবে। সতু বলিল, আমাদের বুঝি নেমন্তন্ন না? দুর্গা মাথা দুলাইয়া বলিল, না বই কি, তোমরা তো হলে কোণে যাত্রী, সকালে এসে নকুতো করে নিয়ে যাব। সতুদা, রানুকে বলবে
আজ রাত্রিরে যেন চন্দন বেটে রাখে, কাল সকালে নিয়ে আসবো। দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় নাই এমন সময় সতু দোকানে বিক্রয়ার্থ রক্ষিত পণ্যের মধ্যে হইতে কি যেন তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল। সঙ্গে সঙ্গে অপুও, ওরে দিদি রে, নিয়ে গেল রে বলিয়া তাহার ঋণ ঋণে গলায় চিৎকার করিতে করিতে সতুর পিছনে পিছনে ছুটিল। বিস্মিত দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগেই সতু ও অপু দৌড়াইয়া দরজার বাহির হইয়া চলিয়া গেল। সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পড়িতেই দুর্গা দেখিল সেই পাকা মাকাল ফল তিনটির একটিও নাই। দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল সতু গাবতলার পথে আগে আগে ও অপু তাহা হইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে। সতুর বয়স অপুর চেয়ে ৩-৪ বৎসরের বেশি। তাহা ছাড়া সে অপুর মতো ওরকম ছিপছিপে মেয়েলিকরণের ছেলে নয়, বেশ জোরালো হাত পাওয়ালা শক্ত। তবুও যে সে ধরি ধরি করিয়া তুলিয়াছে তাহার কারণ এই যে সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাৎ করিয়া এবং অপু ছুটিতেছে প্রাণের দায়। হঠাৎ দুর্গা দেখিল যে সতু গতিবেগ কমাইয়া একবারটি নিচু হইয়া যেন পিছন ফিরিয়া চাহিল। সঙ্গে সঙ্গে অপু হঠাৎ দাঁড়াইয়া পড়িল। পরক্ষণে সতু ছুটিয়া চালতে তলার পথে পড়িয়া দৃষ্টির বাহির হইয়া গেল। দুর্গা ততক্ষণে দৌড়িয়া গিয়া অপুর কাছে পৌঁছিয়াছে। অপু একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া 2 হাতে চোখ রগড়াইতেছে। দুর্গা বলিল, কি হয়েছে রে অপু? অপু ভালো করিয়া না চাহিয়াই যন্ত্রণার সুরে 2 হাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে বলিল, সতুদার চোখে ধুলো ছুঁড়ে মেরেছে দিদি, চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না রে। দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলিল, সর সর দেখি, ওরকম করে চোখ রগড়াস নে, একটু তাকা দেখি। অপু তখনই 2 হাত আবার চোখ উঠাইয়া আকুল সুরে বলিল, দিদি, চোখের মধ্যে কেমন হচ্ছে, চাইতে পারছি না, আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি। দেখি দেখি, অমন করে চোখ রগড়াস নে, সর। পরে সে কাপড়ে ফু পাড়িয়া চোখে ভাব দিতে লাগিল। কিছু পরে অপু একটু চোখ মেলিয়া চাহিতে লাগিল। দুর্গা তাহার 2 চোখের পাতা তুলিয়া অনেকবার ফু দিয়া বলিল, এখন বেশ দেখতে পাচ্ছিস তো? আচ্ছা, তুই এখন বাড়ি যা, আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকমাকে সব বলে দিয়ে আসছি, রানুকেও বলবো। আচ্ছা দুষ্টু ছেলে তো, তুই যা, আমি আসছি এক্ষুনি। রানুদের খিড়কির দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু আর যাইতে সাহস করিল না। সেজ ঠাকুরনকে সে ভয় করে। খানিকক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল। সদর দরজা দিয়ে ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম ধারের কবাটখানি সামনে ঠেলিয়া তাহারই আড়ালে দাঁড়িয়া নিঃশব্দে কাঁদিতেছে। সে ছিঁচকাঁদুনে ছেলে নয়, বড় কিছুতেই সে কখনো কাঁদে না। রাগ করে, অভিমান করে বটে, কিন্তু কাঁদে না। দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে। অত সাধের ফলগুলি গেল, তাহা ছাড়া আবার চোখে ধুলা দিয়া এইরূপ জব্দ করিল। অপুর কান্না সে সহ্য করিতে পারে না, তাহার বুকের মধ্যে কেমন যেন করে। সে গিয়া ভাইয়ের হাত ধরিল, সান্ত্বনার সুরে বলিল, কাঁদিস নে অপু, আয়, তোকে আমার সেই কড়িগুলো সব দিচ্ছি, আয়। চোখে কি আরো ব্যথা বেড়েছে? দেখি, কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস? খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরেই থাকে। অনেক দিনের পুরনো জীর্ণ কোঠা বাড়ির পুরাতন ঘর। জিনিসপত্র কাঠের সেকালের সিন্দুক, কটা রঙের সেকালের বেতের প্যাঁটরা, কড়ির আলনা, জলচৌকিতে ঘর ভরা। এমন সব বাক্স আছে যাহা অপু কখনো খুলিতে দেখে নাই। তাকে রক্ষিত এমন সব হাঁড়ি কলসি আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ। সব শুদ্ধ মিলাইয়া ঘরটিতে পুরনো জিনিসের কেমন একটা পুরনো পুরনো গন্ধ বাহির হয়। সেটা ঠিক কিসের গন্ধ সে জানে না,
কিন্তু তাহা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয়। সেই অতীত দিনে সে ছিল না, কিন্তু এই কড়ির আলনা ছিল, ওই ঠাকুরদাদার বেতের ঝাঁপিটা ছিল, ওই কাঠের বড় সিন্দুকটা ছিল, ওই সেখানে সোদালি গাছের মাথা বনের মধ্যে হইতে বাহির হইয়াছে, ওই পোড়ো জঙ্গলে ভরা জায়গাটাতে কাহাদের বড় একটা চণ্ডী মণ্ডপ ছিল। আরও কত নামের কত ছেলে মেয়ে একদিন এই ভিটাতে খেলিয়া বেড়াইত। কোথায় তারা ছায়া হইয়া মিলাইয়া গিয়াছে কতকাল আগে। যখন সে একা ঘরে থাকে, মা ঘাটে যায়, তখন তাহার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে। ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বাঁশকোষে সে তালপাতার পুঁথির স্তূপ ও খাতাপত্র আছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিয়াছিল সেগুলি তাহার ঠাকুরদাদা রামচাঁদ তর্কালঙ্কারের। তাহার বড় ইচ্ছা ওগুলি যদি হাতের নাগালে ধরা দেয়, তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে। একদিন বনের ধারের জানলাটায় বসিয়া সেই ছেঁড়া কাশিদাসের মহাভারতখানা লইয়া পড়ে। সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে, আগেকার মতো আর মুখে শুনিতে হয় না, নিজেই জলের মতো পড়িয়া যায়, অনেকটা বুঝিতেও পারে। পড়াশোনায় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ। তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ির চণ্ডীমণ্ডপে বৃদ্ধদের মজলিসে লইয়া যায়, রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে, পড়ো তো বাবা, এদের একবার শুনিয়ে দাও তো। বৃদ্ধেরা খুব তারিফ করেন, দিনু চাটুর্যে বলেন, আর আমার নাতিটা এই তোমার খোকার বয়সী হবে, 2-3খানা বর্ণ পরিচয় ছিঁড়লে বাপু, শুনলে বিশ্বাস করবে না, এখনো ভালো করে অক্ষর ছিঁড়লে না, বাপের ধারা পেয়ে বসে আছি। ওই যে আমি কদিন আছি রে বাপু, তারপর চক্ষু বুঝলে লাঙলের মুঠি ধরতে হবে। পুত্র গর্বে হরিহরের বুক ভরিয়া যায়। মনে ভাবে, ও কি তোমাদের হবে? করলে তো চিরকাল সুদের কারবার, হলামি বা গরিব, হাজার হোক পণ্ডিত বংশ তো। বাবা মিথ্যেই তাল পাতা ভরিয়ে ফেলেননি পুঁথি লিখে, বংশের একটা ধারা দিয়ে গেছেন, সেটা যাবে কোথায়? তাহাদের ঘরের জানলার কয়েক হাত দূরেই বাড়ির পাঁচিল, এবং পাঁচিলের ওপাশ হইতেই পাঁচিলের গা ঘেঁষিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে। জানালায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো ভাঁটশেওড়া গাছের মাথাগুলো, এ গাছে ও গাছে দোদুল্যমান কত রকমের লতা। প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে যেখানে সোঁদালি বনের চালতা গাছের উপর ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার নিচের কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ। বড় গাছপালার তলায় হলুদ বনকচু কটুওলের সবুজ জঙ্গল ঠেলাঠেলি করিয়া সূর্যের আলোর দিকে মুখ ফিরাইতে প্রাণপণ চেষ্টা করিতেছে। তাহাদের বাড়ির ধার হইতে এ বন জঙ্গল একদিকে সেই কুঠির মাঠ, অপর দিকে নদীর ধার পর্যন্ত এক টানা ঝুলিয়াছে। অপর কাছে এ বন অফুরন্ত থাকে। সে দিদির সঙ্গে কতদূর এ বনের মধ্যে তো বেড়াইয়াছে, বনের শেষ দেখিতে পায় নাই। শুধু এইরকম তিত্তিরাজ গাছের তলা দেয়া পথ, মোটা মোটা গুলন চলাতা দুলানো থইলো থলো বন চালতার ফল চারিধারে। সুড়ি পথটা একটা আম বাগানে আসিয়া শেষ হয়, আবার এ গাছের ও গাছের তলা দিয়া বনকলমি নাটা কাটা ময়না ঝোপের ভিতর দিয়া চলিতে চলিতে কোথায় কোন দিকে লইয়া গিয়া ফেলিতেছে, শুধুই ধুধুল বনের লতা কোথায় সেই ত্রিশূন্যে দোলে, প্রাচীন শিরীষ গাছের শ্যাওলা ধরা ডালের গায়ে বরগাছার ঝাড় নজরে আসে। এই বনের মধ্যে কোথায় একটা মজা পুকুর রয়েছে, তারই পারে যে ভাঙা মন্দিরটা আছে, আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোনো সময় ওই মন্দিরের বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন। তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। একসময় কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নরবলি দেন।
তাহাতে রুষ্ট হইয়া দেবী স্বপ্নে জানাইয়া দেন তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, আর কখনো ফিরিবেন না। সে অনেক কালের কথা। বিশালাক্ষীর পুজো হইতে দেখিয়াছে এরূপ লোক আর জীবিত নাই। মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে। মন্দিরের সম্মুখের পুকুর মজিয়া ডোবায় পরিণত হইয়াছে। চারিধারে বনে ছাইয়া ফেলিয়াছে। মজুমদার বংশেও বাতি দিতে আর কেহ নাই। কেবল সেও অনেক দিন আগে গ্রামের স্বরূপ চক্রবর্তী ভীমগা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া। স্থানটি লোকালয় হইতে দূরে। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। পথে কেহ কোথাও নাই। এ সময় নিরালা বনের ধারে একটি অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হলেন। কিন্তু তিনি কোনো কথা কহিবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্ব মিশ্রিত অথচ মিষ্ট সুরে বলিল, আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী। গ্রামে অল্প দিনের মধ্যে ওলা ওঠার মড়ক আরম্ভ হবে। বলে দিও চতুর্দশীর রাত্রে পঞ্চানন্দ তলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালী পুজো করে। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর সামনে মেয়েটির চারিধারে শীত সন্ধ্যার কুয়াশায় ধীরে ধীরে মিলাইয়া গেল। এই ঘটনার দিন কয়েক পরে সত্যই সেবার গ্রামে ভয়ানক মড়ক দেখা দিয়েছিল। এসব গল্প অপু কতবার শুনিয়াছে। জানালার ধারে দাঁড়াইলেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে। দেবী বিশালাক্ষীকে কি একটিবার দেখিতে পাওয়া যায় না? সে বনের পথে হয়তো কুলঞ্চের লতা পাড়িতেছে। হঠাৎ সেই সময় যেন খুব সুন্দর দেখিতে রাঙা পাড় শাড়ি পরনে, হাতে গলায় মা দুর্গার মতো ঝকমক করিতেছে হার আর বালা। তুমি কে? আমি অপু। তুমি বড় ভালো ছেলে, কি বর চাও? দুপুরবেলায় কোনো কোনো দিন সে বিছানায় গিয়ে শোয়। একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতাপাতার তিক্ত মধুর গন্ধ ভাসে আসে। কোনো বটগাছের মাথার উপর হইতে গাংচিল টানিয়া ডাকে। কখন সে ঘুমাইয়া পড়ে বুঝিতে পারে না। ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারে নেই। জানালার বাহিরে সারা বনটায় ছায়া পড়িয়া আসিয়াছে। মাঝঝাড়ের আগায় রাঙা রোদ। অপূর্ব অদ্ভুত বেলাটা। নিবিড় ছায়া ভরা গাছপালার ধারে খেলাঘর, গুলঞ্চলতার তার টাঙানো, খেজুর ডালের ছাপ। বনের দিক হইতে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয়। রাঙা রোদটুকু জ্যাঠামশায়ের পোড়ো ভিটার বাতাবি লেবু গাছের মাথায় চিকচিক করে। চকচকে বাদামি রঙের ডানাওয়ালা তেড়ো পাখি বনকলমি ছোপে উড়িয়া আসিয়া বসে। তাজা মাটির গন্ধে ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া ওঠে। কাহাকে সে কি করিয়া বুঝাইবে কি সে আনন্দ?